রোজার আগে সেঞ্চুরি লেবুর দামে কয়েকদিন আগেও ৬০ থেকে ৭০ টাকা হালির লেবু কেবল রোজা উপলক্ষে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। বেড়েছে দেশি বিদেশি ফলের দামও। বাড়তির তালিকায় আছে সব ধরনের মুরগি ও মাছের দাম। তবে আমদানি ভালো থাকায় এবার স্বাভাবিক রোজায় গুরুত্বপূর্ণ ডাল, ছোলা, খেজুর, চিনি সহ আমদানি পণ্য। আরো জানাচ্ছেন রিয়াজ হাসান। সারাদিন রোজা রেখে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত সবার আগে প্রয়োজন হয় ইফতারিতে। আর সেই চাহিদার সুযোগ বুঝে হঠাৎ ২০ থেকে ৪০ টাকা বাড়িয়ে লেবু বিক্রি হচ্ছে রাজধানীর বাজারগুলোতে। ছোট, মাঝারি, বড় সুযোগ বুঝে লেবুর দাম উঠেছে ১২০ টাকা পর্যন্ত। মানে বাজার করব না আমি অজ্ঞানে পড়ে যাব, আমি আসলে কিছু বুঝতেছি না। একটা লেবু ২০ টাকায় কি করে? আগে ছিল হালি ৬০ টাকা ৭০ টাকা, এখন ১২০। এটা তো টু মাছ সবার জন্য, রোজার জন্য মনে বেড়ে গেছে। এই যে গেলাম লেবু, কাজল লেবু ১০০ টাকা আলি, ২৫ টাকা পিস। ৮০ টাকা আলি বলতেছি দিব না। পাইকারি বাজার ঘুরে দেখা যায় বাজারে যথেষ্ট লেবুর সরবরাহ আছে। তারপরও ব্যবসায়ীদের অভিযোগ, একদিকে লেবুর সিজন না থাকা, অন্যদিকে চাহিদা বেশি থাকায় স্থানীয় কৃষকরাই লেবুর দাম বাড়িয়েছে। রমজানের লেগে আর আন সিজন গৃহস্থা পয়সা এবার খুব পাইতেছে। জায়গাতে বাড়তি, জায়গাতে ১৫ টাকা, ১৬ টাকা, ১২ টাকা কিনুন লাগে। সবরাতের আগে ছিল সীমিত, সবরাতের থেকে লেবুর দাম বেড়ে গেছে, তার কারণে লেবুর এখন সিজন না। এদিকে বরাবরের মতো এবারও বাজারে বাড়তি শসা, বেগুন, কাঁচামরিচ সহ সালাদ সামগ্রীর দাম। শসা হইলো বর্তমানে ৯০ থেকে ১০০ টাকা কেজি, ক্ষীরা হইলো ৫০ থেকে ৬০ টাকা কেজি, গাজর হইলো ৩৫ থেকে ৪০ টাকা কেজি। ২ দিন আগেও মালটা বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৬০ টাকা। রোজা উপলক্ষে এটির দাম উঠেছে ৩০০ টাকায়। তরমুজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের সংকট দেখিয়ে দাম বাড়ানোর পায়তারা করছেন আড়তদাররা। মানে আমাদের ধারণা আগামীকালকে থেকে তরমুজের বাজার বাড়তে পারে। আগে ছিল ২৫০, এখন ৩২০ টাকা বেচা লাগে। কয়দিনের মধ্যে? এই তো ২-৩ দিনের ভিতরেই বাইরে গেছে। এটা তো ওরা জানে, আমরা তো জানি না। আমরা তো মনে করেন বেচতে আছি, আনতে আছি, কিনতে আছি, শেষ। এদিকে বাজারে যথেষ্ট আমদানি খেজুরের, ফলে ডলারের দর বৃদ্ধির প্রভাব নেই। উল্টো গেল রমজানের মতোই আগের দামেই বিক্রি হচ্ছে খেজুর। আমার মনে হয় খেজুরের দামটা বাড়ে না। অন্যদিকে হঠাৎ করে বেড়ে গেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে ২০ টাকা বাড়িয়ে বিক্রি করায় ক্রেতারা বলছেন, রোজা উপলক্ষেই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা মুরগিতে ২০ টাকা বাড়ছে কেজিতে, আবার কমে যাবো, কালকার দিন পরে আবার কমে যাবে। ২১০ টাকাও যায়, ২০০ টাকাও যায়। বাজারে রোজার পণ্য হিসেবে প্রায় সকল আমদানি পণ্যের সরবরাহই ভালো থাকায় দাম স্বাভাবিক। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছেন, সরকার সঠিক সময়ে আমদানির উদ্যোগ নেয় এই সুফল মিলেছে। শাকসবজি থেকে শুরু করে সবকিছু পণ্যেরই মূলত এখন স্বস্তিকর অবস্থা বিরাজ করছে। ফলে এবারে রমজান আমরা আশা করছি প্রতি বছর বা ইতিপূর্বের কয়েক বছরের তুলনায় অনেকটা স্বস্তিদায়ক হবে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। রিয়াজ হাসান, ৭১, ঢাকা। বাজারে লেবুর দাম সেঞ্চুরির ওপরে। আমরা রমজানের প্রয়োজনীয় অন্যান্য পণ্যের ক্ষেত্রেও, যেমন ফল টলের দিকেও আমরা দেখতে পাচ্ছি দাম কিন্তু বেড়েছে। এবং এই যে দাম বাড়ার এই যে গতি বা এই যে পরিস্থিতি, সেটি কিন্তু আমরা প্রতি বছরই একই অবস্থায় দেখতে পারি। নতুন করে আমরা যদি মুরগির বাচ্চার দামের নিয়ন্ত্রণের যে বিষয়টি ইতিমধ্যে আমরা দেখলাম, সেই বিষয়টিও যদি আমলে আনি, তাহলে মূলত রমজানের আগে বা রোজা শুরু হওয়ার ঠিক ২ থেকে ৩ দিন আগে আমরা বেশ কিছু পণ্যের দামে বড় ধরনের বাড়তি বা ঊর্ধ্বগতি দেখতে পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলাপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভোক্তা অধিকার সংগঠক ডক্টর হোসেনুদ্দিন শেখর। ডক্টর হোসেনুদ্দিন শেখর, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকে দেওয়ার জন্য। প্রথমে জানতে চাই, আবারও কি রমজানের আগে সেই একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটছে? কারণ আমরা দেখতে পাচ্ছি রমজানের যে প্রয়োজনীয় পণ্যগুলো, সেগুলো কিন্তু আবারও আমরা দাম বাড়তে দেখেছি। উদাহরণ যেমন লেবুর কথাই আমরা যদি বলি, কি বলবেন এই পরিস্থিতিগুলো নিয়ে? কোথাও কি আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি? আপাতত এখানে কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। যে কথাগুলি বারবার উঠে আসছিল, এই ঘটনাগুলি কিন্তু আগে যেমন উঠে আসছিল, এখনো একইভাবে উঠে আসছে। এবং এই যে মধ্যস্বত্ব ভোগীর ব্যাপারটা আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। যার ফলে দেখা যাচ্ছে যে ট্রেন্ডটা আগে ছিল দ্রব্যমূল্যে বেড়ে যাওয়ার, এই ট্রেন্ডটা এখনো অব্যাহত আছে। এইটাকে যদি আমরা কন্টেইন করতে না পারি, তাহলে কিন্তু প্রতিবারই একই চিত্র হবে এবং বিভিন্ন অজুহাতে সেই মধ্যস্বত্ব ভোগীরাই লাভবান হবে। প্রান্তিক গোষ্ঠীতে যারা আছেন, তারা কোনোভাবেই এর থেকে ন্যায্য মূল্য পাবেন না। সো এই জিনিসটা আমি জানি না যে ইন্টারিম গভর্নমেন্ট এটা কিভাবে নিয়েছেন, কিংবা আদৌ এই জিনিসগুলি তাদের নলেজে আছে কিনা, এবং সেভাবে তারা সেই ব্যাপারগুলো অ্যাড্রেস করতে পারছেন কিনা। না পারলে সেগুলিকে জনসমক্ষে তুলে ধরা, কারণ মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব একসময়
সরকার অস্বীকারই করত। পরবর্তীতে ক্রমাগত চাপের ফলে সেটাকে স্বীকার করতে তারা বাধ্য হয়, কিন্তু স্বীকার করলেও সেটার জন্য যে মেজার্সগুলি নেওয়া সেগুলি কিছুই নেওয়া হয়নি, যার ফলে প্রত্যেকবারই একই চিত্র দেখা যায়। আর রমজান আসলে এইভাবে যে বিভিন্ন জিনিসের যে কমোডিটিসগুলি রমজানে ব্যবহার হয় সেগুলির যে দাম বেড়ে যাওয়ার যে টেন্ডেন্সি আগে যা ছিল এখনো একইভাবে বিদ্যমান আছে। এই ট্রেন্ডকে অবশ্যই আমরা রহিত করা উচিত এবং আমাদের রহিত করা উচিত এবং সেভাবে পদক্ষেপ নেওয়া উচিত। ডক্টর হোসেনুদ্দিন শেখর, একটি বিষয় আপনার একটু জানাতে চাই, সেটি হচ্ছে আমরা আসলে ভোগ্যপণ্যের বাজারে আমরা দেখি দুই পদ্ধতিতে যে কোনো পণ্যের দাম বাড়ে। যদি এলাচের উদাহরণ ধরি, গত 3 থেকে 4 মাসে এলাচের দাম ধীরে ধীরে করে বেড়েছে। গত 3 মাসেও যে এলাচের দাম আমরা 2500 টাকা কেজিতে দেখেছি, আজ সেটি কিন্তু 5000 টাকার উপরে। এরপরে আরও একটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে কাঁচা মালের যেটি পণ্য, যেটি আমরা লেবুর ক্ষেত্রে দেখছি। লেবু কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেও কিন্তু 30 থেকে 40-এর মধ্যেই ছিল। গতকালের বাজারেও কিন্তু 70 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে, আজ 100-120-এ চলে গেছে। এবং আমরা যদি ফলের দামও যদি বলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই একই ট্রেন্ডে আসলে বাড়ছে। উল্টো দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের যে বাড়ার যে পরিস্থিতি, সেটি অনেকটি স্ট্রাকচারাল বা কাঠামোগতভাবে হচ্ছে, কিন্তু এটি নিয়ন্ত্রণের যে পরিস্থিতি, সেখানে কাঠামোগত কোনো অবদান বা কাঠামোগত কোনো পদক্ষেপ দেখেন কি আপনি? কাঠামোগত কতগুলি ডিফাইন্ড পদক্ষেপ কিন্তু আছেই, কিন্তু সেগুলোর এক্সিকিউশনের প্রবলেম আছে। যেমন রেগুলার বাজার মনিটরিং, মধ্যস্বত্বভোগীকে চিহ্নিত করা, আইনগত ব্যবস্থা নেওয়া এবং ট্রান্সপোর্টেশন নিশ্চিত করা, পথে চাঁদাবাজি বন্ধ করা, এগুলি কিন্তু অনেক প্রেসক্রাইবড সাজেশন অলরেডি বিন দেয়ার, কিন্তু সেগুলো সম্পর্কে যদি আপনি এক্সিকিউট না করেন, আপনার পদ্ধতিগত ত্রুটি নাই, কিন্তু আপনি পদ্ধতিকে তো প্রয়োগ করতে হবে। যদি প্রয়োগই না হয় তাহলে তো এই সমস্ত কাগজে আইন কানুন মেজার্স থেকে তো কোনো লাভ নাই। আমি যেটা মনে করি যে বাজার মনিটরিং করা এবং আইডেন্টিফাইড যেই মিডলম্যান আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। একদম শেষ প্রশ্ন, ডক্টর হোসেনুদ্দিন শেখর, এই যে আপনি বলছিলেন মধ্যস্বত্বভোগীদেরকে আইডেন্টিফাই করা বা তাদেরকে সামনে আসলে নিয়ে আসা, যথাযথ পদক্ষেপ তাদের জন্য নেওয়া, এটি তো অনেক আগের থেকে আমরা জানি এই কাজটি করলে আসলে কিছুটা আমরা সমাধানের দিকে যেতে পারবো। তারপরে এই কাজটি কতটুকু আসলে সমাধান আমরা এটাতে করতে পেরেছি? কারণ সবারই জানা এই কাজটা করা দরকার। এর আগেও আপনার সাথে এই বিষয়ে আলাপ হয়েছে, আপনিও এই পরামর্শ আমাকে দিয়েছেন, কিন্তু এই যে পরামর্শকে কেউ আমলে নিচ্ছে? এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার সবখানেই আপনারা জানেন যে এই ইন্টারিম পিরিয়ডে কোনো কিছু এক্সিকিউট করা সত্যিকার অর্থে অত্যন্ত কঠিন হয়ে গেছে এবং এই ভোলাটাইল সিচুয়েশনের সুযোগই নিচ্ছে অনেক মধ্যস্বত্বভোগীরা। এবং অ্যাকচুয়ালি রাজনৈতিক পট পরিবর্তন হলেও মধ্যস্বত্বভোগীদের কিন্তু কোনো দল নাই, তারা দলমত নির্বিশেষে একই কাজ করে থাকে এবং সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের কঠোর পদক্ষেপ ছাড়া সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব হবে না। ধন্যবাদ ডক্টর হোসেনুদ্দিন শেখর, চমৎকারভাবে বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলছেন। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজ যুক্ত হয়েছিলেন ডক্টর হোসেনুদ্দিন শেখর, ভোক্তা অধিকার সংগঠক। কথা বলছিলাম দেশের বাজারের যে পরিস্থিতি এবং এর অন্যান্য যে প্রসঙ্গ সেই বিষয়গুলো নিয়ে।